ফেরাউনদের রমজান থাকার সুযোগ আছে কিনা। মনে হচ্ছে যেন কোভিড কালে আমাদের যে অবস্থা হয়েছিল গত 17 বছরই ওইরকমই ছিল। গ্রামে যাওয়া আসা সবকিছুর ভিতর একটা উচ্ছলতা ছিল, ভয় ছিল না, শঙ্কা ছিল না, সেটা আমার চোখে পড়েছে আর কি। গত 17 বছরে এক পেশে একটা ঈদ ছিল। বরিশালে গ্রামে যাওয়ার পরে যেটা হয়েছে, অলমোস্ট বাড়িতে নেটওয়ার্ক বলতে যা বোঝায় তার কিছুই নাই ইন্টারনেটের। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক পলিটিক্যাল সচেতন। পল্লী বিদ্যুতের পারফরমেন্স আগের থেকে এখন অনেক ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপের আজকের ঈদ আড্ডায়। ঈদ পরবর্তী এই মাই টিভি সংলাপের ঈদ আড্ডায় সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ। আমি পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন আজিজুল বারী হেলাল, বিএনপির তথ্য এবং গবেষণা সম্পাদক, একই সাথে সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সাবেক সভাপতি। হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ডান পাশে রয়েছেন আপনাদের আরও একজন প্রিয় এবং পরিচিত মুখ, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি। ফুয়াদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ফুয়াদ ভাই, আপনাকে দিয়েই শুরু করছি। আমরা দেখেছি ইতিমধ্যেই যে আপনি ঈদ গ্রামীণ জনপদে কাটিয়েছেন, আমাদের দর্শকরাও দেখেছে। কেমন কাটালেন এবার ঈদ, একটু আমরা জানতে চাই। ধন্যবাদ। আমি বহু বছর পরে আসলে গ্রামে ঈদ করলাম, 30-35 বছর পরে, মনে পড়ছে না সর্বশেষ কবে করেছি। আর জন্ম থেকেই যেহেতু আমি বরিশালের বাহিরে বড় হয়েছি, আবার একটা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, সব কিছু মিলিয়ে। তো এবার ঈদটা অবশ্যই এই কারণে আমার জন্য এক্সেপশনাল যে আমি আমার আত্মীয় স্বজন গ্রামের মানুষদের সাথে ঈদ করতে পেরেছি। দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই এবছরের রমজান, ইফতার, ঈদ সব কিছু একটা নতুন স্বাধীন দেশে পালন করার মতো আর কি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা আমাদের সামান্য জায়গা থেকে কাজ করেছি, হেলাল ভাইরা ওনাদের আরও বড় জায়গা থেকে ওনারা কাজ করেছেন, এবং জুলুম, নির্যাতন এবং মানে নিষ্পেষণের মধ্য দিয়ে রাজনৈতিক নেতাকর্মীরা গেছেন। অনেক মানুষের সাথে আমরা মিট করেছি এবার ঈদে, যারা বলেছেন যে 10 বছর, 12 বছর, 7 বছর, 4 বছর পরে ওনারা দেশে গ্রামে ঈদ করতে এসছেন। কারণ যেহেতু মামলা মোকদ্দমাগুলো ঠিকানা ভিত্তিক হয়, গ্রামে প্রচুর মামলা হয়েছে, তাদেরকে দেশ ছাড়া করতে হয়েছে, এলাকা ছাড়া হতে হয়েছে, যেটা খুবই দুঃখজনক ছিল তাদের জন্য। তো সেখানে আমরা দেখলাম যে এবার প্রত্যেকটা ইফতারিতে যে পরিমাণ জুবিলেন্ট, যে ফেস্টিভিটি দেখেছি, উৎসব মুখরতা দেখেছি, ঈদেও সেটা তাই দেখলাম। প্রত্যেকটা গ্রামের মসজিদে মসজিদে আপনার প্রচণ্ড রকম করে মানুষ আনন্দ ফুর্তি করেছে। গ্রামে যাওয়া আসা সব কিছুর ভিতর একটা উচ্ছলতা ছিল, ভয় ছিল না, শঙ্কা ছিল না, সেটা আমার চোখে পড়েছে আর কি। বিপরীত একটা চিত্র কি এটি না হয় সামগ্রিকভাবে আপনার মূল্যায়ন, আপনি যেহেতু এখন পলিটিক্স করছেন, রাজনীতি করছেন, বিপরীতভাবে একটা শ্রেণী তো এবার তাদের কাছে তো স্বতঃস্ফূর্ত ছিল না, এটি কি আপনার দৃষ্টিতে আনার মতো কিনা? সেটা বলতে পারবেন। যারা গত 16 বছরের জালেম ছিল, তারা তাদের তো ঈদের এবার আনন্দ অথবা রোজার যে তাৎপর্যতা নিজেদের জীবনে ফুটায় তোলা, সেটা সুযোগ তারা পান নাই। প্রশ্ন হচ্ছে যে ফেরাউনদের রমজান থাকার সুযোগ আছে কিনা, নমরুদের ঈদ হয় কিনা, কারবালার ইয়াজিদের কি আসলে শান্তিতে ঈদ কোরবানি পালন করার অধিকার থাকে কিনা, এটা একটা বড় প্রশ্ন আর কি। আর আমরা যাদেরকে এর আগে নিয়ে কথা বলেছি, আমরা মুসলিমদের কথা বলেছি। সেক্ষেত্রে সবাই তো সেই জুলুমকারী ছিল না, তাদের হয়তো কোনো সাপোর্টার ছিল, তো কেউ আবার ভুক্তভোগী হয়ে পড়ছে কিনা সেটা মনে হয় নাই। এবং আমাদের সাথে আপনার অনেক লোকের দেখা হয়েছে যারা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, জাতীয় পার্টির রাজনীতি করেছেন, কিন্তু কোনো অন্যায় অপকর্ম করেন নাই। এমন অনেক মানুষটা কিন্তু বাজারে দেখেছি খোলামেলা চা খাচ্ছে, গল্পগুজব করছে, বাড়িতে যাওয়া আসা করেছে। আমার সাথেও দেখা করেছে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, জাতীয় পার্টির রাজনীতি করেছে, কিন্তু গ্রামে কোনো অপবাদ নাই, তারা খুব সজ্জন মানুষ হিসেবে পরিচিত। এবং তারা আওয়ামী লীগের আমলেও নির্যাতিত ছিলেন আওয়ামী লীগের অন্য যে হাইব্রিড ক্রিমিনাল গ্যাং ছিল তাদের দ্বারা। অতএব তারাও কিন্তু ওই 16 বছরের মজলুম। তো সেখানে মাথায় রাখতে হবে যে অফকোর্স আওয়ামী লীগ করা তো ইউজুয়ালি ভালো মানুষের কোনো কাজ না, এর ভিতর থেকে 2-4টা ভালো মানুষ যারা ছিল তারা মজলুম হচ্ছে না বলে আমার কাছে মনে হয়েছে। তারা সমাজ তাদেরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারছে। জি, আপনার কাছে ফিরবো আমি একটু। হেলাল ভাই, আপনার কাছে ফিরি। সেটি হচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যে বলেছেন যে এর আগে জেল জুলুম, তো সে জায়গায় থেকে ফুয়াদ ভাই হয়তো রাজনীতিতে গত 15 বছর তাদের দল নবীন অনেকটা 15 বছরের তুলনায়। এই গেল 15 বছর, আপনি এবারের তো শুনলাম, গেল 15 বছরের ঈদ, দেড় যুগের ঈদটা আপনাদের কেমন কেটেছে, কিভাবে কাটিয়েছেন, সেটি একটু শুনি আপনার কাছ থেকে। জি, ঈদ মোবারক সবাইকে।
এটা ঠিক যে বাংলাদেশে এইবারই প্রথম বিষয় 17 বছর পরে উৎসব মুখর পরিবেশে, দ্যাট মিন্স সমস্ত জনগণের একটা অংশগ্রহণে, সামগ্রিক জনগণের অংশগ্রহণে, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে একটা ঐক্যবদ্ধ ঈদের উৎসব পালন করলাম। গত 17 বছরে এক পেশে একটা ঈদ ছিল। যারা বিরোধী রাজনৈতিক দল ছিল, ফুয়াদ ভাই কারেক্টলি বলেছে যে তাদের নামে যে সমস্ত মামলা, অবৈধ মামলা, গায়েবী মামলা এইসব দেওয়ার ফলে তারা এলাকায়, ইভেন ঢাকায় থাকলেও ঈদের নামাজ প্রকাশ্যে অনেক সময় পড়তে পারেনি। কারণ আপনারা জানেন যে ফোর্স ডিসঅ্যাপিয়ার, তারপরে আপনার হামলা, হয়রানি এগুলো ছিলই। তার একটা একটা প্যানিক সিচুয়েশনে সবাই ঈদের এই উৎসবটা ঘরে বসেই পালন করতে হতো। মনে হচ্ছে যেন কোভিড কালে আমাদের যে অবস্থা হয়েছিল গত 17 বছরই ওইরকমই ছিল। এবারই প্রথম সমস্ত মানুষ উৎসব মুখর পরিবেশে ঈদ পালন করলো। কিন্তু পলিটিক্স এমন একটা বিষয়, পলিটিক্স একটা কম্প্রিহেন্সিভ বিষয়, একটা ভাস্ট এরিয়া আছে। সুতরাং এই ঈদের উৎসবের সাথে রাজনীতিও কিন্তু সম্পৃক্ত। নিশ্চয়ই মানুষ ঈদের উৎসব যেমন পালন করে, সেখানে যেহেতু বাংলাদেশের প্রতিটা মানুষ, বাংলাদেশের লোক সবচেয়ে বেশি পলিটিক্যাল সচেতন আমার দৃষ্টিতে, মানে অন্য দেশের তুলনায়। সে আপনি উন্নত বিশ্ব বলেন আর অন্য বিশ্ব, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক পলিটিক্যাল সচেতন, মানে পলিটিক্স নিয়ে ভাবে বেশি। মানে এটার হয়তো আর একটা কারণ আছে। তো এখন এই রাজনীতিতে যে একটা অনিশ্চয়তার মেঘ যে বিরাজ করছে, এটাও কিন্তু পলিটিশিয়ানদের মাথায় ছিল যে 17 বছরে আর যে আন্দোলন সংগ্রাম করে 24-এর যে গণ অভ্যুত্থানের ফলে যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই 8 আগস্টের পর ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে এবং রাজনীতি সচল হবে। কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করতে পারছি যে সেই রাজনৈতিক অঙ্গন কিন্তু আপনার কণ্টকাকীর্ণ এবং মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। আপনারা জানেন যে ঈদের মধ্যে একটা নিউজ, বিশেষ করে এই বিমস্টেক যে সম্মেলনটা হলো, ইউনূস মোদি যে বৈঠক, এটা মনে হয় 5 আগস্টের পরে ইটস দ্য ফার্স্ট মিটিং। আপনার দুজন শীর্ষ নেতার এই প্রথম মিটিং। এটা একটা আধা ঘন্টা ব্যাপী একটা মিটিং হলো। সেখানে আমার মনে হয় যে এর আগে ভারত যে সমস্ত আগ্রাসী মনোভাব আমাদের পর দেখাচ্ছিল, এই পরিবর্তনের ফলে, 5 আগস্টের পরিবর্তনের ফলে যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছিল, তখন এই সরকার একটা কূটনীতিক বার্তা দিয়েছিল। এইবারই প্রথম দেখলাম যে তারা এই যে গণহত্যার আসামি শেখ হাসিনার আপনি যদি আমরা যদি এই আলোচনাটা পরের অংশে করি, তা আমরা একটু ঈদের আপনাদের বিনিময়টা শুনি, আমরা রাজনীতির আলোচনায় বিস্টেমের এই আলোচনায় নিশ্চয়ই ফিরবো। আপনার কাছে জানার যে বিষয়টি আপনি বলছিলেন যে এবার একটা মুক্ত পরিবেশের যে জায়গায়, সেখানে রাজনৈতিকভাবে যারা দীর্ঘদিন বাইরে ছিল তারা তো এলাকায় গিয়েছে। তো সেই এলাকায় অনেকের হয়তো আপনারা বলে থাকেন যে আগে যাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় ছিল সেটিও ঠিক নেই। তো এটিকে একটু মানে জনগণের মুখোমুখি আবার নেতারা ফিরে আসছে, ও তাদের উৎসাহটা কেমন দেখেছেন? দেখেন, জনগণ তো আসলেই সেই স্বৈরাচার বিদায় নেওয়ার পরে বেশি উৎসাহী। আর আপনি যেটা বলছেন, বিএনপি দেখেন এমন একটা গণমুখী সংগঠন, আমরা গত 17 বছর যতই চাপের মুখে থাকি না কেন, যতই হামলা মামলার মুখে থাকি না কেন, রাজপথে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা আমাদের সক্ষমতা দিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম। অর্থাৎ এই 17 বছরে আমরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হলেও আমরা কিন্তু মানে এই ঈদ অনুষ্ঠানগুলো বা এই সামাজিক অনুষ্ঠানগুলো পালন করবার জন্য আমরা যতটুকু পারি জনগণের কাছে এই 17 বছর থেকেছি, জনগণের পাশে আন্দোলন সংগ্রাম করেছি, জনগণের পাশেই থেকেছি। আমাদের যে সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো তো ফিরিয়ে নেওয়ার মতো সময় এখনো আসেনি। কারণ আমরা এগুলো আদালত কর্তৃক বা আইনের আশ্রয় নিয়ে
আমাদের যে সমস্ত সম্পদ, আমাদের নেতাকর্মী যেসব সহায় সম্পদ অন্য অন্য দল কেড়ে নিয়েছিল, এগুলো তো এখন তো 5ই আগস্ট হয়ে গেছে বলে এগুলো যে দেন আপনার দখল করেছে এমন কোনো বিষয় নেই। এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, কিন্তু আমরা এটা আইনের আইনের মাধ্যমে আমাদের এই সহায় সম্পত্তি ফিরিয়ে নেওয়ার বিষয়টা, এবং জনগণ এবার আমাদের নেতাকর্মীকে অনেক নেতাকর্মী এবার যেহেতু ঈদে এলাকায় গিয়েছে, ঈদ উৎসব পালন করছে, সবাই তবে একটা স্বতঃস্ফূর্ত পরিবেশে পালন হয়েছে। জি, এবং আমাদের এই যে আপনি বলছেন যে এবারই প্রথম স্বতঃস্ফূর্ত হয়েছে, কিন্তু গত 17 বছরে আমি যেটা বললাম যে আমরা অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করে, অনেক সংগ্রামকে মোকাবেলা করে আমরা কিন্তু রাজপথে এবং সামাজিক অনুষ্ঠানে বিভিন্নভাবে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি, যেহেতু আমরা একটা গণমুখী দল। আমরা তো কোনো পলাতক বা আপনার আন্ডারগ্রাউন্ডের দল না। আমরা এই হামলা মামলা সহ্য করেও কিন্তু রাজপথে শেষ পর্যন্ত আমরা থেকেছি। জি, ধন্যবাদ। ফত ভাই, আপনি গ্রামে যে গিয়েছেন, আমি একটি বিষয় জানতে চাই। অবজারভেশনের যে জায়গাটি, সেটি হচ্ছে যে বিগত যে সরকার ছিলেন তারা কিন্তু বারবার উন্নয়নের কথা বলতো প্রচুর। তো সেখানে গ্রাম হবে শহর, গ্রামই শহরকে নিয়ে যাবে, এরকম একটা স্লোগান তাদের ছিল। অনেক স্মার্ট কথা বলতো, ডিজিটাল বাংলাদেশের কথা বলতো। আপনি যে এলাকায় গিয়েছেন এবং সেই এলাকার জনগণের সাথে মিলেছেন, কি অবস্থা দেখেছেন সেখানের? আসলে উন্নয়নের অবস্থাটা কি? মানুষের বক্তব্য কি? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ তো ডিজিটাল হয়ে গেছে। 18 নির্বাচনের পর থেকে এটা বলা শুরু হয়েছিল, এবং 24-এর সকল ডামি ইলেকশনের আগে তো আপনার বলেছে যে এবার হচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে আমাদের যাত্রা, এবং অফিসিয়ালি আপনার 23-এ এসে আপনার স্মার্ট বাংলাদেশ প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছে, যে ইটস ডান, এটা হয়ে গেছে। তো সে স্মার্ট বাংলাদেশকে কিভাবে তারা বলছে যে ডিজিটাল হয়ে গেছে বাংলাদেশটা, মোবাইল এবং ইন্টারনেট ফ্যাসিলিটির জায়গাটা হলো তাদের একটা বেঞ্চমার্ক জায়গা। তো আমি বরিশালে গ্রামে যাওয়ার পরে যেটা হয়েছে, অলমোস্ট বাড়িতে নেটওয়ার্ক বলতে যা বোঝায় তার কিছুই নাই ইন্টারনেটের। আপনি হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে মেসেঞ্জারে কোনো মেসেজ চেক করতে পারছি না, তারপরে হচ্ছে মেসেজ সিন হচ্ছে না, কোন এলাকায় চেঞ্জ করতে পারছি না। এটা হচ্ছে বাবুগঞ্জের কথা বলছি, বাবুগঞ্জ উপজেলা বরিশালের 3 আসন, যেটা বরিশাল 3, বাবুগঞ্জ মুলাদি। আমার মনে আছে যে বারবার আপনার মেসেজ চেক করার জন্য আমার বের হইতে হচ্ছে, ঘর থেকে বের হয়ে একটু উন্মুক্ত জায়গায় উঠানে অথবা ধান ক্ষেতের পাশে যে রাস্তা, সেখানে যেতে হচ্ছে কানেকশনের জন্য আর কি। তো ডিজিটাল বাংলাদেশে এটা হচ্ছে একটা বাস্তবতা। এরপরে হচ্ছে আপনি যখন একটু গ্রামীণ পথ দিয়ে হাঁটবেন, চারপাশে প্রচুর গাছপালা, অলমোস্ট কোনো নেটওয়ার্ক থাকে না, সরাসরি আপনি ফোন করতে পারছেন না। তো এই হলো ডিজিটাল বাংলাদেশের একটা রিয়ালিটি। দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার কারেন্টের অবস্থা এই সরকার আসার পরে যেটা আশঙ্কা করা হয়েছিল, যেহেতু কুইক রেন্টালের উপরে ধরপাকড় করা হচ্ছে, ক্ল্যাম্প ডাউন করা হচ্ছে, হয়তো বিদ্যুতের ব্যবস্থাপনাটা ভালো হবে না। কিন্তু গ্রামে এবার যেটা দেখলাম যে পল্লী বিদ্যুতের পারফরমেন্স আগের থেকে এখন অনেক ভালো। এবং আমি থাকা অবস্থায় একবার কিছু সময়ের জন্য, ফিউ মিনিটসের জন্য কারেন্ট চলে গিয়েছিল 5 দিনের মধ্যে, বাট ওভারঅল ইলেকট্রিসিটির সার্ভিসটা ভালো। থার্ড হচ্ছে ডেভেলপমেন্টের জায়গা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার যে 2টা উপজেলার অঞ্চলের প্রত্যেকটা সাইড ওয়াকের যে রাস্তাগুলো আর কি, গ্রামীণ রাস্তা যেগুলো, সেগুলো ধরেন প্রায় 15 বছর, 16 বছর, 18 বছর ধরে ইটের রাস্তা করে ফেলা হয়েছে। সেগুলো ভেঙে গিয়েছে, আবার নতুন করে ইট বসানো হয়েছে, ইটের উপরে আবার সুরকি বসানো হচ্ছে। এই রাস্তাগুলো পাকা আর হয় নাই। এবং এটা শুনলাম যে আপনার ঠিকাদাররা রাস্তা হয়েছে বলে এখন শুধু মেইনটেনেন্সের কস্ট আনতেছে ওই রাস্তার উপরে, যে রাস্তাটা হয় নাই, কিন্তু সেই রাস্তাটার উপরে সরকারের আবার রক্ষণাবেক্ষণের একটা খরচ আছে, ওইটা তারা আবার ওই খরচের টাকাটা প্রতি বছর লাখে লাখে আনতেছে, কিন্তু মূল রাস্তাটা করছে না। আবার যেগুলো করেছে গত রিসেন্টলি 2-3 মাসে দেখলাম আপনার সিম্পলি টায়ার পুড়িয়ে আপনার ওর উপর দিয়ে একটা ঢালাই দিয়ে দিয়েছে, যেটা আপনি পা দিয়ে একটু ঘষা দিলেই ওই কালো অংশটা, পিচটা উঠে চলে আসছে। এর মানে হচ্ছে বৃষ্টি শুরু হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে, এই মুষলধারে বৃষ্টিতে এগুলো সব ধসে পড়ে যাবে। এই হচ্ছে ডেভেলপমেন্টের বাস্তবতা। ফোর্থ যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের পার্টিকুলার অঞ্চলে, সেটা হচ্ছে যে আপনার বাবুগঞ্জ মুলাদির অঞ্চলে, মুলাদিতে মিরগঞ্জ একটা ব্রিজ আছে, দরকার হয়, ফেরিঘাট আছে, যেটা 3টা উপজেলাকে, মুলাদি, হিজলা এবং মেহেন্দিগঞ্জকে বাবুগঞ্জ এবং শহরের সাথে কানেক্ট করে। সেই ফেরিঘাটের একটা দৌরাত্ম্যপনা যেটা ছিল ডেভেলপমেন্টের আমলে, সেটা হচ্ছে যেই গাড়িটা দিয়ে আমরা ফেরি পার হয়েছি 25 টাকায়,
এটা আওয়ামী লীগের সময় 800 টাকা দিয়ে পার হইতে হইতো। 25 টাকাটা 800 টাকা। 800 টাকা। জি জি। এই ফাঁড়িটা একবার গাড়ি দিয়ে পার হইতে 800 টাকা, আবার এখান থেকে ফিরতে 800 টাকা। এবং এটা কিন্তু খুব বড় ফেরিও না যে আপনি আরিচা পার হচ্ছেন, মাওয়া পার হচ্ছেন, এরকম কোনো বড় ফেরি না। তো সেইটা জনগণ বলছে আমাদেরকে দেখার পরে যে ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা প্রশাসনকে বলেন যেন এটা আর কখনো ইজারা না দেয়া হয়। এবং মানুষের যে ভোগান্তি দেখলাম, কারণ 2 পার থেকে ঘন্টায় একটা মাত্র ফেরি ছাড়ে। আপনি যদি কোনো কারণে একটা ফেরি 5 মিনিটের জন্য মিস করেন, আপনি পরবর্তীতে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে সেই ফেরিটাকে আবার অ্যাক্সেস করার জন্য, ওই পারে যাবার জন্য। আপনি কি দৃশ্যমান কোনো তাদের জন্য কোনো কিছু করতে পারলেন? আমরা যেটা বুঝতে পারছি, এলাকাবাসীর একটা দাবি হচ্ছে আপনার মিরগঞ্জে একটা ব্রিজ করবার দাবি আছে, এবং এই দাবিটা নিয়ে আমরা যে প্রেস ব্রিফিং করেছি বরিশালে প্রেস ক্লাবে, ওখানে আমরা কথা বলেছি এটা নিয়ে কাজ করব। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ইতিমধ্যে করেছি। কেন্দ্রীয় সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রেসপেক্টিভ বডি আছে তাদের সাথে আমরা এটা ভয়েসটা রেজ করব যে ওখানে ইমিডিয়েটলি এই সামনের বাজেটের মধ্যে কিভাবে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায় এবং কাজটা শুরু করা যায়। ধন্যবাদ। জি, আমি হেলাল ভাই আপনার কাছে একটু জানি, সেটি হচ্ছে যে জনপ্রতিনিধি, গ্রামীণ জনপদে তো জনপ্রতিনিধি বিহীন চলছে দীর্ঘদিন। যারা এর আগে ইলেকশনগুলোতে আপনারা অংশগ্রহণ করতেন না, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ছিল ইউনিয়ন পর্যায়েতে। এবার তো তাদের অনেকেই এলাকায় নেই। এই যে সহযোগিতা, ঈদের যে চাল বিতরণ বা এই সময় যে উৎসবে যারা একদম হতদরিদ্র মানুষ, তাদের তো নিশ্চয়ই একটু কষ্ট হয়েছে, কারণ তাদের কাছে তো তারা যে এই যে উপটৌকন পৌঁছানো, সেই উপটৌকনগুলো তো জনপ্রতিনিধিরা পৌঁছায় দিতে হয়তো বা পারেনি। কি আসলে চিত্রটা? আমি যেটা জানি যে সরকারের যে সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রামগুলো হয়, এবার 10 কেজি করে চাল দিছে দুস্থ মানুষদের জন্য। তা আপনারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন পালিয়ে গেল, স্বৈরাচারের দোষর যখন পালিয়ে গেল বা থাকলো না, তখন সেখানে 9 জন মেম্বার কিন্তু থাকে। 9 জন মেম্বারের একটা প্যানেল চেয়ারম্যান হয়। অ্যামং দ্য মেম্বার্স যে সিনিয়র মেম্বার, সে হয় প্যানেল চেয়ারম্যান। সেও যদি পালিয়ে যায় এভাবে 2nd, 3rd, 4th, তা আমি আমার অঞ্চলে দেখেছি যে ওখানে কোনো কোনো জায়গা টিওনো সাহেব ওই দায়িত্বটা নিয়েছে, এবং কোনো কোনো জায়গা অ্যামং দ্য মেম্বার্স সামওয়ান হ্যাজ টেকেন দ্য চার্জ, বা অন্য অফিসারদেরও দিয়েছে, অন্য অফিসারকেও দিয়েছে, এবং তারা এই চালটা বিতরণ করেছে 10 কেজি করে চাল। অর্থাৎ জনগণ সেবা থেকে আসলে এইভাবে বঞ্চিত। আপনারা কি জনগণের পাশে দাঁড়াতে পেরেছেন? আমরা তো জানেন যে গত এই 30টা রোজায় বিএনপি 30 আপনার ইফতার পার্টি সহ বিভিন্ন রকম ঈদ উপহার বিতরণ, দুস্থ মানুষদের বিভিন্ন রকম জাকাত, ফেতরা, এই সমস্ত কর্মকাণ্ড আমরা প্রচুর চালিয়েছি। আপনার পত্রিকা টেলিভিশনগুলোতে দেখবেন আমাদের দল ইফতার পার্টি সহ আপনার দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ, ঈদের উপহার বিতরণ, এবং নিজেদের যে জাকাতগুলো আছে সেগুলো বিতরণ করা, এগুলো সব আমরা করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন সবগুলো দল কি সেই পারফরমেন্স করতে পেরেছে? জনগণ কি খুশি? জনগণ তো অবশ্যই খুশি। আমি যে জিনিসটা পয়েন্ট আউট করছি যে ফুয়াদ ভাই একটা নাইস কথা বলেছে যে যেই ফেরিটা পার হতে 800 টাকা লাগতো সেই ফেরিটা পার হতে 25 টাকা লাগছে, এবং বলছি যেন আল্লাহর দোহাই লাগে ইজারা দিতে না হয়। দেখেন কতটা ইম্পর্টেন্ট কথা, যে আমরা পত্রিকা, টেলিভিশন এবং এই টক শোতে শুনি যে বাংলাদেশ নাকি আবার আগের সেই স্বৈরাচারের আমলে ফিরে গেছে, চাঁদাবাজে ভরপুর হয়ে গেছে। তো ফুয়াদ ভাই তো এবার গ্রামে গিয়েছিল। ফুয়াদ ভাই সে কী তথ্য দিল যে 800 টাকার যে ঘাট সেটা 25 টাকায়, তাহলে কি চাঁদাবাজি বাড়লো না কমলো? ফুয়াদ ভাই সাক্ষী দিচ্ছে বাড়লো। অর্থাৎ এটা একটা গুজব এবং এটা একটা প্রোপাগান্ডা ছিল এই টেলিভিশন, পত্রপত্রিকা এবং আমাদের এই যে টক শোতে আমরা অনেকে বলেছি। এবং আমি টেলিভিশনে বলছি, কিন্তু টেলিভিশনে এসে আমাদের মতো কেউ না কেউ তো বলছে। আমি এই জন্য টেলিভিশনে বলা কি এটার জন্য আপনার দলও 3000-এর উপরে বহিষ্কার করেছে। এটা যদি বলেন তাহলে আমাকে এই কথাটা একটু বলতে দেন, আরেকটু বলতে দেন। সুতরাং যারা যে কলাম লেখেন বা বিভিন্ন মন্তব্য করেন টেলিভিশনে বা টক শোতে বা পত্রিকায়, তারা এখন ফুয়াদ ভাইয়ের বক্তব্যটা শুনুক যে গ্রামগঞ্জে যে 800 টাকার জিনিস 25 টাকায় হয়ে গেছে, কত স্বস্তির বিষয়। অর্থাৎ ওই ফ্যাসিবাদের সেই আমল কিন্তু আবার বিএনপি বলেন, জামাত বলেন বা অন্য রাজনৈতিক দল বলেন, তারা কিন্তু ওই ফ্যাসিবাদের টান করেনি। এটা তো প্রমাণ হলো। এখন বলছেন যে
আপনার দল তাহলে এত বহিষ্কার করলো কেন? আমি এটা এটা এখনো তাই বলছেন যে আপনার দল তাহলে এত বহিষ্কার করলো কেন, তাই তো? এখন দেখেন, পলিটিক্সে কিন্তু পারসেপশন একটা ম্যাটার করে। আপনারা এমন একটা ন্যারেটিভ তৈরি করেছেন যে মানে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের সাথে তুলনা করবার একটা অপচেষ্টা, একটা ষড়যন্ত্র কিন্তু ছিল, মানে টু মেক এ পারসেপশন টু দ্য পিপল অ্যান্ড দ্য পলিটিক্যাল অডিয়েন্স যে একটা চাঁদাবাজি শুরু হয়েছে হয়তো বিএনপির নেতৃত্বে। এবং এই জিনিসটাকে আমরা কিন্তু ডিনাই করিনি। বিএনপির সবচেয়ে বড় দিক হলো বিএনপি জিনিসটাকে ডিনাই করে আমলে নিয়েছে, ব্যবস্থা নিয়েছে। অন্য অন্য রাজনৈতিক দল এটাকে ডিনাই করেছে, জি। আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছি। অর্থাৎ ডিনাইল টেন্ডেন্সিতে আমরা ছিলাম না। অ্যাকসেপ্ট করে আমরা যে সমস্ত ঘটনা পত্রিকায় এসেছে, যে সমস্ত ঘটনা আমাদের কাছে এসেছে, আমরা সেগুলোর উপর তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা এই ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আপনি তো বলতে পারেন না যে বাংলাদেশের 20 কোটি জনগণ এর মধ্যে যত লোকই রাজনীতি করুক সবাই দুধে ধোয়া তুলসী পাতা, তো বলতে পারেন না। সুতরাং এই ধরনের কোনো অপবাদ দিলে আমরা তাদের উপর ব্যবস্থা নিয়েছি। এই জন্য বলছি যে 1000-1500-এর মতো নেতাকর্মী আমরা বহিষ্কার করেছি। কারণ কি, বাংলাদেশের পৃথিবীর এরকম স্বর্গ তো আর কোথাও পাবেন না, পৃথিবীর কোথাও আপনি স্বর্গ বলতে পারেন না, তাই না? যারা দুষ্ট দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের ব্যাপারে আমরা যেহেতু কোন যে পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে, আমরা এই জন্য তদন্ত করেছি যে পারসেপশনটা ঠিক কিনা। জি হেলাল ভাই, আলোচনায় ফিরবো, একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, শীঘ্রই ফিরছি। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপের আজকের এই আড্ডায়। আপনারা কথা শুনছিলাম আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা। আমরা ফিরছি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে। আপনি গ্রামীণ জনপদের কথা বলছিলেন। এই যে আমরা একটু ব্যক্তি জীবনে যাই, আপনি আইন পেশায় থাকার কথা, এখন হয়তো আরো বড় কোনো দেশের সেবার জন্য চিন্তা করে রাজনীতিতে এসছেন। সময় কি পরিবারকে দিতে পেরেছেন? ঈদের সময় তো সব পরিবারই একটু চিন্তা করে যে ফ্যামিলি মেম্বাররা আমাদের সাথে থাকবে। কতটুকু সময় আসলে পরিবারকে দিতে পেরেছেন? এটি নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা তাদের, একটু যদি বলেন। না, পরিবারকে আসলে সময় দিতে পারি নাই। ফ্যামিলি ঢাকায় ছিল, আমি একা বাড়িতে গেছি। কারণ হচ্ছে আসলে আমি বাড়িতেও থাকি নাই, আমি সারাদিন আসলে রাস্তাঘাটে ছিলাম, গ্রামে গঞ্জে ছিলাম। এবং ওই যে ডেভেলপমেন্টের কথা বলছেন না, যে আমি গণসংযোগের রাজনীতিটা করি না পার্সোনালি। এটা মানুষকে খুব বেশি উপকার দেয় না। মানে বাড়িতে বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া করা, মানুষকে ডেকে এনে খাওয়ানো, তার থেকে আমার পারপাস ছিল হচ্ছে মানুষের দুঃখ কষ্টগুলোকে বোঝা, যে এই অঞ্চলের মানুষগুলো কোনগুলো তার ভোগান্তি, কোনগুলো তার কষ্ট। এবং এই জন্য আমি যেটা করেছি যে আপনাকে ওই যে মুলাদির যাওয়ার পথে মিরগঞ্জের ফেরিঘাটের কথা বললাম। দ্বিতীয়ত যেটা করেছি যে সেটা হচ্ছে যে আপনার 2টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আমি ভিজিট করেছি। ঈদের দিন, ঈদের পরের দিন, ওই সময়গুলোতে এই হাসপাতালগুলোর বাস্তবতাটা কি। মুলাদি যে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওখানে গেলাম, 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 100 শয্যার জন্য অলরেডি ফাউন্ডেশন স্টেম করা হয়েছে, কাজও শুরু হয়ে গেছে তার 4-5 বছর আগে, কিন্তু সেই কাজটা আর হয় নাই। 100 শয্যাতে উন্নীত করার যে টাকা পয়সা, লুটপাট করে খাওয়া হয়ে গেছে। আপনি এখন সামনে গেলে দেখবেন কয়েকটা রড আছে। তাহলে টেকনিক্যালি এখানে যে লজিস্টিক্স থাকার কথা ছিল, 15-16 জন আপনার কনসালটেন্ট ডক্টর, তার ভিতরে 2-3 জন আছে, বাট কেউ অ্যাভেলেবল না। প্রায় 16-17 জন আপনার জুনিয়র ডক্টর দরকার, 2-3 জন আছে, আর বাকিরা কেউ স্টেশনে নাই। এখানে যে গুরুত্বপূর্ণ টেস্টগুলো করা দরকার ইমার্জেন্সি সার্ভিসের জন্য, সেই টেস্টগুলোর অধিকাংশ অ্যাভেলেবল না। 2-3 জন ডাক্তারকে দেখলাম ঈদের দিন থেকে শুরু করে আপনার 24 ঘন্টা 48 ঘন্টা টানা দায়িত্ব পালন করছেন, এবং অসাধারণ মানে অমানবিক মানে পরিশ্রম করে যাচ্ছেন ডাক্তাররা। মানে তারা হচ্ছে আসলে আমাদের মানে গণঅভ্যুত্থানের যদি নায়ক বলি আর কি, এরাই আসলে বাংলাদেশের নায়ক আর কি। ঠিক একইভাবে দেখলাম আপনার বাবুগঞ্জের যে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে গেলাম। এটা হচ্ছে একটা চরের ভিতরে করছে, রাশেদ খান মেননের বাড়িতে উঠানে বাহের চর নামক একটা জায়গা আছে, যেটা ওই ইউনিয়নেরও অধিকাংশ মানুষ অ্যাক্সেস করতে পারে না ফেরির কারণে, নদীর কারণে। সুগন্ধা নামে একটা নদী আছে, ওটাতে ট্রলারে পার হয়ে যেতে হয়। তাহলে আমরা যখন ডেভেলপমেন্টের কথা বলছি যে আমাকে একটা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলাতে করতে হবে এমন একটা জায়গায়, যে আমার ওই উপজেলার 6টা ইউনিয়নের মানুষ সবাই যেন এটা ইকুয়ালি অ্যাক্সেস করতে পারে। যেটা করা দরকার ছিল, ধরেন আপনি যেহেতু বরিশালের পথঘাট চেনেন, শিকারপুর দোয়ারিকার মাঝখানে নতুন হাটে করা দরকার ছিল, সেটা করেছে রাশেদ খান মেনন তার বাড়ির উঠানে একটা চরের মধ্যে। তো যেটা হয়েছে, 6টা ইউনিয়নের 5.5টা ইউনিয়নের মানুষই এই হেলথ কমপ্লেক্সটা অ্যাক্সেস করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে ডক্টররা অ্যাভেলেবল না, চরের ভিতরে কোনো ডক্টর যেতে চায় না।
শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে যে আপনি একজন কনসালটেন্টকে যখন তখন ধরে নিয়ে আসবেন একটা ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য, সেটা পাচ্ছেন না। জি। তো এই যে অ্যাক্সেসিবিলিটির ঘাটতি দেখলাম, একই রকম দেখলাম লজিস্টিক্সের ঘাটতি আছে। আপনার ডাক্তার নাই, নার্স নাই, কনসালটেন্ট নাই, টেস্টিং ক্যাপাসিটি নাই, এগুলোর ঘাটতি আছে। ডেভেলপমেন্ট ওয়ার্কের ব্যাপারে দেখলাম যে সিম্পলি যে আপনার যে ওয়েলফেয়ার যে বিষয়গুলো আছে, সমাজ কল্যাণমূলক যে কাজ, টিন দেওয়া, মসজিদে ফান্ডিং করা, খামার করে দেওয়া, তারপরে হচ্ছে মানে গরু ছাগলের ব্যবস্থাপনাটা করে দেওয়া, এর প্রত্যেকটা যে কাগজে কলমে আছে এগুলো সিম্পলি লুটপাটে চলে গেছে। তো টোটাল ডেভেলপমেন্টের নামে বাংলাদেশে গত 16 বছর যা হয়েছে শুধু কাগজপত্রে আছে। গ্রামীণ জনপদের যে দুঃখ, কষ্ট, দুর্দশা সেগুলো আমরা দেখতে পাইনি। অন্তর্বর্তী সরকারের এই সময় কি এটি একটু প্রোগ্রেস করছে, কোনো চেঞ্জ হচ্ছে? প্রোগ্রেস করার সুযোগ আছে, কিন্তু যেটা হেলাল ভাই একটু নক করেছেন, এগুলো তো আসলে নক করে কারা? স্থানীয় প্রতিনিধিরা। আমার রাস্তা দরকার, আমার 20টা বাড়িতে আপনার টিউবওয়েল নাই। যেমন একটা ইউনিয়নে দেখলাম আপনার চাঁদপাশাতে যে ওখানে একটা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, একটা কমপ্লেক্স আছে, কিন্তু ওখানে একটা টিউবওয়েল নাই। জি। তাহলে আপনি এটা অ্যাক্সেসিবিলিটিটা হইলো কোথায়? দরকার ছিল যদি নির্বাচিত প্রতিনিধি থাকতো তিনি এটা রেজ করতে পারতেন। ছিল তো এতদিন তো ছিল, এবং নামে হলেও এখনো আছে। নামে হলে আছে, কিন্তু তারা তো আসলে জনগণের ভোটে নির্বাচিত না। অতএব তাদের দুঃখ কষ্ট নিয়ে তারা তো কাজ করে নাই। তারা টিউবওয়েলের টাকা তো টাকাতে এনে লুটপাট করে খেয়ে ফেলেছে। হেলাল ভাই, এই যে চিত্রটা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ কোথায় লাগাবেন? আপনার এলাকার কি অবস্থা আসলে? আর সারা বাংলাদেশের চিত্র এরকম। বাবুগঞ্জের যে অবস্থা, আমাদের রূপসা, তেরখাদা, দিঘলিয়ারও একই অবস্থা। কিন্তু এখন এখানে যে রাজনৈতিক বক্তব্যটা, সেটা হলো যে এই গত 8 মাস গেল এই নতুন একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তাদের আপনার ডেভেলপমেন্টটা কি, তাদের সাকসেসফুলটা কোনটা, এটা আপনি মনে হয় প্রশ্ন করছেন। তাদের প্রশ্নটা কোথায়? কারণ তো এই সরকার তো অ্যাকাউন্টেবল টু হুম, সে তো কারোর কাছে অ্যাকাউন্টেবল না। দেখেন, আমার কাছে মনে হয় যে সে অ্যাকাউন্টেবল টু দ্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার, উই দ্য পিপল হু ডু দ্য টক শো বা পত্রিকার কলাম যারা লেখে, এদের কাছে আমার কাছে মনে হয় যে এই সরকার অ্যাকাউন্টেবল, নট টু দ্য পিপল, জনগণের কাছে অ্যাকাউন্টেবল না। যেমন ফুয়াদ ভাই বললেন, কিন্তু এই গভর্নমেন্টের জনগণের কাছে তো এবার স্বস্তির উৎপাদনের জন্য কিছুটা হলেও তো এটা তো আপনার বাজার ব্যবস্থা বা বাজারের ব্যবস্থাপনা বলেন, আপনি বিদ্যুৎ বলেন, আপনার ট্রান্সপোর্ট সিস্টেম বলেন, এটা মনে করেন যে স্বৈরাচার পালিয়েছে, চাঁদাবাজরা পালিয়েছে, সুতরাং স্বস্তির ঈদ হবে। এবং এটা আমি প্রথমেই বলেছি যে প্রোপাগান্ডা করা হয় পলিটিক্যাল পার্টিজের বিরুদ্ধে, সেই প্রোপাগান্ডা যে ঠিক না, এবার ঈদ সেটা প্রমাণ করেছে, এবং ফুয়াদবার ওই বক্তব্যটাও প্রমাণ করেছে। এখন হচ্ছে এই সরকারটা অ্যাকাউন্টেবল কার কাছে? কম তার অ্যাকাউন্টেবিলিটির জায়গা হলো ব্যাকরণগতভাবে সংসদ অনুপস্থিত। আর রাজনৈতিক দলগুলো অ্যাকাউন্টেবল টু দ্য আপনার মাস পিপল, কারণ রাজনৈতিক দলগুলো মাস পিপলের কাছে যায়। যেমন ফুয়াদ ভাই যে আজকে যে কথাটা শুনে আসছেন এলাকা থেকে, যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, তিনি কিন্তু এই পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে রিচ করতে পারতো, বা ওইখান থেকে ভয়েস তুললে পরবর্তী নির্বাচন, পরবর্তী ভোটের জন্য পলিটিক্যাল পার্টিসগুলো এই সমস্যাগুলো সমাধান করতে হতো। যেহেতু এই সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, অ্যাকাউন্টেবিলিটি শুধুমাত্র আমি দেখলাম যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, টক শোতে যারা আসে বা পত্রিকার কলম, এইটার উপরে সরকার চলছে, এই পারসেপশনের উপরে। জনগণের যে বক্তব্য, সেই জনগণের এই আশা আকাঙ্ক্ষা, এবং এই যে মেডিকেল সেক্টর কথা বললেন উনি, ট্রান্সপোর্টের কথা বললেন, আপনার এলাকার গ্রামীণ জনপদের বিভিন্ন কথা বললেন, এটা উনি বলছেন, কিন্তু কাকে বলছেন? আক্ষেপ করে বলছেন। এটা তো সমাধানের একটা লোক লাগবে, সেই সমাধানের লোকটা হলো একটা সরকার। এই সরকারটার ক্যারেক্টার হলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি আমরা সবাই জানি, সে সেই কাজটা করছে। জনগণের এই দুঃখ কষ্ট অ্যাড্রেস করার মতো সেই সময় কি তার আছে, বা সেই ডিউটি কি তার মানে ব্যাকরণগতভাবে কি আছে? সেজন্য আমরা যারা রাজনীতি করি, আমরা বারবার এই জিনিসটা বলি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে সে অ্যাকাউন্টেবল শুধুমাত্র সংসদের না, আপনার জনগণের কাছেও তাকে অ্যাকাউন্টেবল হতে হয়। ফুয়াদ ভাই যে এলাকায় গেল, এলাকার লোক তাকে বললো যে এই সমস্যাগুলো আছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে বা তার দলও যদি ক্ষমতায় থাকতো, তার দল যদি বিরোধী দলও থাকতো, তাহলে সে কিন্তু রিচ করতে পারতো। জি, নিশ্চয়ই আমি খুব ছোট্ট করে উত্তর চাচ্ছি এক কথায়, সেটি হচ্ছে যে
একদমই আপনি তো আইনজীবী হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছেন, রাজনীতিতে এখন ঢুকেছেন, যদিও অনেকে রাজনীতির পাশাপাশি আইন পেশায় থাকে। আপনি জনপ্রতিনিধি বা আপনি যদি এমপি হন আপনার এলাকায়, খুব ছোট্ট করে বলবেন কোন বিষয়কে একদম নাম্বার 1 অগ্রাধিকার দিবেন? প্রথম অগ্রাধিকার থাকবে আসলে বাংলাদেশে একটা আইনি কাঠামো তৈরি করা দরকার, যেটার মাধ্যমে ডেভেলপমেন্ট ওয়ার্ক কেন হচ্ছে না এর একটা জবাবদিহিতা তৈরি করতে হবে। জি। দ্বিতীয়ত যেটা করব সেটা হচ্ছে আমি স্থানীয় প্রশাসনের এই মডেলগুলো সব ভেঙে দিব। এতগুলো পরিষদ আমার দরকার নাই। আমার ওয়ার্ড, আমার ইউনিয়ন পরিষদ, সেটা তো আমার আপনি উপজেলা, এমপি হলে কি করতে পারবেন? সেই ক্ষমতা তো সরকার আপনার করতে থাকবে না। পারবে। সরকার পারবে। এটা মানে বলছি যে আমার আকাঙ্ক্ষার জায়গাগুলো বলছি, যে আমার একটা মাত্র পরিষদ দরকার, স্থানীয় পরিষদ। ওয়ার্ড থেকে জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এতগুলো পরিষদ আমার দরকার নাই। আমরা বোধ করছি যে সার্ভিস সেক্টরকে বেস করে 50,000 নাগরিকের একটা সিঙ্গেল ইউনিট দরকার, এবং এটা উপজেলা পরিষদ হতে পারে। ধরেন একটা ইউনিট যদি হয়, এই 50,000 লোক আপনার 9 জন অথবা 15 জন মানুষকে নির্বাচিত করবেন। এটা আপনি হাজারে চিন্তা করবেন, আপনি প্রতি 5,000 লোককে সেবা দেওয়ার জন্য আপনার কয়জন কাউন্সিলর দরকার? তাহলে 50,000-এ ধরেন 10 জন কাউন্সিলর হবে। এই কাউন্সিলরদেরকে নিয়ে আপনার ওই লোকাল কাউন্সিল ইউনিটটা হবে। তাদেরকে বাধ্য করতে হবে, ওই ইউনিটের কাজ হচ্ছে এই যে টোটাল ডেভেলপমেন্ট গ্যাপ হচ্ছে, কার বাড়িতে টিউবওয়েল লাগবে, কার বাড়িতে গরুর খামার লাগবে, কার বাড়িতে ছাগল দরকার, কার বাড়িতে রাস্তা দরকার, এটি দেখবেন। এইটা দেখভাল করার দায়িত্ব এবং আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। অনেক ধন্যবাদ। এমপির কাজ না সে রাস্তাঘাট করবে, এটা এই পরিষদকে এমপি করতে বাধ্য করবে যে আপনি এটা করছেন কি করছেন না। অনেক ধন্যবাদ। ঠিক একই প্রশ্ন, সেটি হচ্ছে যে বিএনপি তো নিশ্চয়ই মনে করছে যে আগামীতে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। পেলে আপনি আপনার এলাকায় জনপ্রতিনিধি আছেন, অলরেডি ছিলেন, এখনো আপনার এলাকায় হয়তো এমপি আপনি, আপনাকে চিন্তা করছে মানুষ, আপনার অগ্রাধিকার কি হবে এই 17 বছর? দেখেন, এটা একটা বিরাট প্রশ্ন, ডিম আগে না মুরগি আগে, যে জিনিসটা এরকম, কিন্তু এক কথা হিসাবে উত্তর দিতে পারবেন না। আমি কিছু কথা বলবো, যেমন চায়নায় যখন আপনার সাংস্কৃতিক বিপ্লবের পরে যে সরকারটা আসলো, দেং শিয়াওপিং খুব সম্ভব, তখন সে বলছিল যে নো চাইনিজ উইল বি বেয়ার ফুটেড। তার ফার্স্ট স্টেপ ছিল নো চাইনিজ উইল বি বেয়ার ফুটেড, খালি পায়ে কোনো চাইনিজ থাকতে পারবে না, সবাইকে জুতা পরতে হবে। অথবা এইটা সে অগ্রাধিকার দিল। এরপরে দিল যে নো চাইনিজ উইল বি হোমলেস। একটু পলিটিক্যাল বক্তব্য হয়ে যাচ্ছে। আর সরাসরি আপনার শুনেন, পলিটিক্স ইজ সাচ ইম্পর্টেন্ট থিংস। এটা আপনারটা আমি প্রথমে বলছি কম্প্রিহেন্সিভ ব্যাপার। এই যে আপনার টকশো করছেন, এই যে আপনি টেলিভিশনে সাংস্কৃতিক প্রোগ্রাম, এভরিথিং পলিটিক্স। যেমন মানুষ বলে যে ভাই পলিটিক্স থেকে ধর্ম, নাকি আপনি বলতে চাচ্ছেন কোনটা বলে কোন এলাকার লোকে? না না, এটা কম্প্রিহেন্সিভ। পলিটিক্সের মধ্যে বিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞান আছে, সায়েন্স আছে, ম্যাথমেটিক্স, এভরিথিং। পলিটিক্স এর কভারেজ এরিয়াটা এত। তাই আমি বলছি, যেমন ইন্ডিয়ান সরকার যখন এপিজে আবুল কালাম আজাদ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোথাকে অগ্রাধিকার দিবেন, সে বলছিল যে ইন্ডিয়ার প্রধান শত্রু হলো ক্ষুধা, ক্ষুধার বিরুদ্ধে আমি লড়ে যাব, তাই না? এরকম আমাকে যদি আপনি, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি মনে করি যে আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি যে আমাদের যে 5টি মৌলিক যে সমস্যা আছে, তার মধ্যে শিক্ষাটা, আমাদের দেশের উপযুক্ত শিক্ষার, সুশিক্ষা এবং স্বশিক্ষায় দুইটারই খুব অভাব। আমি এই জন্য শিক্ষা ব্যবস্থাকে যদি এবং শিক্ষাকে যদি উন্নত করতে পারি, কারণ আমাদের দেশে কোনো শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, কাগজে কলমে আছে শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশে আসলে কোনো শিক্ষা ব্যবস্থা নেই। সেটা আমি এই শিক্ষাকে আমি শুধু বাংলাদেশ, শুধু আমার এলাকা না, পুরো বাংলাদেশে আমি মনে করি শিক্ষাকে অগ্রাধিকার। 5টা মৌলিক যে সমস্যা আছে মানুষের, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, এমন দেশ, আমার কাছে শিক্ষাটা খুব অনেক ধন্যবাদ। আমি একটা বিরতিতে যাব, তারপর ফিরছি আবার এই আলোচনায়। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। ফিরে এসে আলোচনা করব ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে, যেটি নিয়ে আপনারা হয়তো অনেক আগ্রহে অপেক্ষা করছেন। থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপের ঈদ আড্ডায়। কথা শুনছিলাম আজিজুল বারী হেলালের কাছ থেকে, ফিরছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে। যে বিষয়টি জানতে চাচ্ছি তা হচ্ছে যে ইতিমধ্যেই এটি নিয়ে অনেক বিস্তর আলোচনাও হয়েছে, তারপরও প্রায় 8 মাস পরে একদম নিকটবর্তী দেশ বাংলাদেশের এই যে ভারতের সরকার প্রধানের সাথে ডক্টর ইউনূসের
মিটিং হলো, কতটুকু আশার আলো দেখছেন সম্পর্ক ঝালাইয়ের, এবং শেখ হাসিনার ফেরতের ব্যাপারটিও এসছে অন্যান্য প্রসঙ্গেও কি বলবেন, কি পর্যবেক্ষণ আপনার? বিমস্টেক হচ্ছে আপনার তো লম্বা ইলাস্ট্রেশন আছে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিল্যাটারাল মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এরকম সম্ভবত একটা বড় নাম। 97 সালে আপনার থাইল্যান্ডে ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে এটা লঞ্চ করা হয়। শুরুতে সম্ভবত 5টা দেশ ছিল, পরবর্তীতে নেপাল এবং ভুটানকে সম্ভবত ইনকর্পোরেট করা হয়। জি, আমাদের সাউথ এশিয়া সার্কের 5টা দেশ আছে, আর হচ্ছে মিয়ানমার এবং থাইল্যান্ড। এইটার 6th কনভেনশন দেখলাম, সম্ভবত 6ষ্ঠ কনভেনশন হয়েছে এর ভিতরে। এবং একটা জল্পনা কল্পনা ছিল বাংলাদেশের তরফ থেকে, সম্ভবত মোদির সাথে একটা প্রাইভেট কনভারসেশনের রিকোয়েস্ট করা হয়েছিল। হবে কি হবে না এটা তখন নিশ্চিত হয়নি, বেজিং ট্যুরের আগে। তো সাইড ল্যাঙ্গুয়েজে, বডি ল্যাঙ্গুয়েজে মিটিংটা যেটা দেখে মনে হয়েছে যে মোদিকে খুব আনকমফোর্টেবল লেগেছে। একটা অপরাধী ফিলিংস থাকলে যেভাবে হয়, একটা গিল্টি ফিলিংস, যেমন আপনি চুরি করার পরে ধরা খাইলে পর যেটা হয়, যেমন ছোটবেলায় ধরেন আমরা বাবা মার পকেট থেকে টাকা নিতাম চকলেট খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য 10 টাকা নিতাম, 20 টাকা চুরি করে নিয়ে গেছি। তো বাবা মার পকেট থেকে টাকা নেওয়ার পর যখন ধরা খেয়ে গেছি যে আসলে টাকা নিচ্ছি, তখন যেরকম একটা চোর ভাব আসে, ওই রকম মোদির চেহারার ভিতরে একটা চোর ভাব দেখলাম। যে আমি 16, 17, 18 বছর ধরে একটা দেশের উপরে যে ব্যভিচার চালাইছি, যে অন্যায়, নির্যাতন, জুলুম, ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করেছি, গণ অভ্যুত্থানের মাধ্যমে এখানে গণহত্যা, গুম খুন, গণতন্ত্র, ভোট নির্বাচন নষ্ট করবার যে স্বর্গরাজ্য তৈরি করেছি, এই চোর হয়ে যাওয়ার পরে ওই মালিকের সামনে গিয়ে দাঁড়ানোর পর যেটা হয় আর কি, একটা কাজের বুয়া টাইপ, ধরেন চুরি করার পরে ধরা খাইছে, সোনা চুরি করছিল পরে ধরা খাইছে, দারোয়ান পিয়নরা যে কাজগুলো করে, ওই রকম তার লুকটা তো এরকম মনে হয়েছে। এবং হ্যান্ডশেকের ভিতরে দেখবেন যে দাঁড়ানো, তাকানো, সবকিছুর ভিতরে এই অ্যাপিয়ারেন্সটা আসছে, একটা আনকমফোর্টেবল অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটার ভিতরে আরেকটা দ্বিতীয় অবজারভেশন আছে, সেটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাটিটিউড আছে। এই ক্রিমিনাল অ্যাটিটিউডটা কি? সেটা হচ্ছে যে আপনার গত বছর ওয়াশিংটন পোস্টে একটা ডিটেল রিপোর্ট আসছে যে কিভাবে $6 মিলিয়ন খরচ করেছে আপনার মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপের প্রেসিডেন্টকে হত্যা করা অথবা ক্ষমতাচ্যুত করবার একটা পরিকল্পনা নিয়ে। সেখানে বিরোধী দল, সরকারি দল, আমলা, সেনা সদস্য, এদেরকে আপনার 40 জন সদস্য, এমপি টেমপিদেরকে তারা ব্যাপক পরিমাণ টাকা ঘুষ দিয়েছে এবং এই প্রজেক্টটা পরে ফেল করেছে। এখন এইটার পরবর্তীতে বাংলাদেশে গত 7-8 মাসে আমরা যে পরিমাণ স্যাবোটাজ, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রপাগান্ডাস এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতিতে নিয়ে আসার যে আলাপগুলো বাংলাদেশের রাজনৈতিক নেতা, বিভিন্ন ফোর্সেস, বিভিন্ন ব্যুরোক্রেসির জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, সেইটার একটা আলামত আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটার ভিতরে একটা ইন্ডিয়ান এজেন্ডা কাজ করছে কিনা, এবং এটা তার মাথায় আছে যে সে যদি এটা যদি করে থাকে এটা সে জানে। এরকম একটা জায়গায় সে আসলে খোলামেলা কথা বলতে পারবার মতো অবস্থায় সে নাই। থার্ড হচ্ছে বাংলাদেশের জায়গা থেকে যেটা করা হয়েছে, একটা সফট ডিপ্লোমেসি করা হয়েছে। আপনি দেখেছেন যে প্রফেসর ইউনূস একটা ছবি, একটা পোর্ট্রেট গিফট করছে। এই পোর্ট্রেটটা হচ্ছে 2015 সালে মোদি তাকে একটা বিজ্ঞান প্রযুক্তি কি একটা পুরস্কার দিয়েছে, ভারত সরকারের একটা পুরস্কার প্রফেসর ইউনূসকে দিয়েছে। জি, এটা একটা সফট ডিপ্লোমেসি হচ্ছে যে আমাকে যদি তুমি খুব বেশি অপছন্দ করতা, আমি যদি সেরকম খারাপ মানুষ হইতাম, তাহলে তো তোমার হাতে তোমার সরকারের একটা পুরস্কার তুমি আমাকে দিতা না। তাহলে মানে হচ্ছে আমি প্রফেসর ইউনূস এমন একটা মানুষ দ্যাট ক্যান বি ওয়ার্ক উইথ, আমার সাথে কাজ করা যায়, আমি অত খারাপ না, অথবা আমি জঙ্গি টাইপের লোক না, আমার একটা গ্লোবাল রিয়েলিটি আছে। এইরকম একটা মেসেজ দেওয়া হয়েছে। ফোর্থ হচ্ছে এইটার মধ্য দিয়ে যেটা হয়েছে যে আপনার বেইজিং ট্যুরের মাধ্যমে যেই জিনিসগুলো ওখানে প্রপাগান্ডা আকারে ছড়িয়ে পড়েছে, পার্টিকুলারলি আপনি দেখেছেন যে চাইনিজ ইনভেস্টরদেরকে যখন এনকারেজ করা হয়েছে যে বাংলাদেশ শুধু বাংলাদেশ না তোমাদের জন্য, ভারতের যে 7 সিস্টার্স আছে এগুলো ল্যান্ডলক কান্ট্রি, তার একমাত্র পোর্ট হচ্ছে, অ্যাক্সেস টু ওশেন হচ্ছে বে অফ বেঙ্গল, বাংলাদেশ। আমি 1 মিনিট সময় অত সেই জায়গাতে তোমাদের ব্যবসা করার যে একটা ওয়াইড রেঞ্জ আছে, এটার একটা পটেনশিয়াল সে তুলে ধরেছে। এটাকে কিন্তু আপনার জয়শঙ্কর বিমস্টেকের কনফারেন্সে আবার কাউন্টার করেছে যে বে অফ বেঙ্গলের সবচেয়ে লংগেস্ট লিটারাল কোস্ট লাইন হচ্ছে ভারতের, 2000-2500 কিলোমিটারের মতো, বাংলাদেশেরটা ধরেন 600 কিলোমিটারের মতো।
তো সেই জায়গাটাতে একটা টেনশন আছে। তো সেটা আমার মনে হয় যে মিট করার মধ্য দিয়ে সেটা চলে যাবে। এবং এই পিকচারের বাইরেও হচ্ছে যে আপনার আমার বিশ্বাস যে প্রচুর সাইডলাইন মিটিং আছে, অন্যান্য অফিসিয়ালদের সাথে বাংলাদেশের অফিসিয়ালরা কথা বলবে, প্রত্যাবর্তন চুক্তি, তিস্তা, গঙ্গার পানি বন্টন, 54টা অভিন্ন নদীতে যা হচ্ছে, বাংলাদেশের 1/3 মরুভূমি হয়ে গেছে, এরপর হচ্ছে সীমান্ত হত্যা, ট্রেড ডেফিসিট, এই বিষয়গুলো ওখানে আলোচনা হয়েছে বলে প্রেস সেক্রেটারি জানিয়েছে। তো আমার বিশ্বাস ভারত আমাদের কোনো ট্রাস্টেড ফ্রেন্ড না, আমাদের বাই ডিফল্ট সে আমার শত্রু রাষ্ট্র। এটাকে মাথায় রেখে বাংলাদেশের স্বার্থ এবং শত্রু এই দুই পার্সপেক্টিভে আমার বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি ঢেলে সাজানোর জন্য যে ধরনের প্র্যাগম্যাটিক ডিপ্লোমেসি করা দরকার তারা সেটা করবেন বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই। ঢাকা দিল্লি সম্পর্কেও কি স্বাভাবিকের দিকে যাবে এই মিটিং এর পর, কি মনে করছেন আপনি? প্রথমে বিমস্টেক নিয়ে আমার একটা কথা হচ্ছে, বিমস্টেক কি সার্কের অল্টারনেটিভ, নাকি সার্ককে আন্ডারমাইন করার জন্য, সার্ককে ডিস্ট্রয় করার জন্য 97-এ বিমস্টেক হলো? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। সার্কটা আমাদের যত প্রয়োজনীয়, বাংলাদেশের উদ্যোগেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগেই কিন্তু সার্ক গঠন হয়েছিল। যদিও 85-এ মৃত্যুর পরে, শাহাদাত বরণের পরে সার্কের প্রথম মিটিংটা বাংলাদেশে হয়েছিল। সার্ককে আপনি রিভাইভ না করে বা সার্ককে আপনি ভাইব্রেন্ট না করে বিমস্টেকের এই মিটিংয়ে যারা যে সমস্ত সদস্য রাষ্ট্র, এগুলো সব তো তৃতীয় বিশ্বের দেশ, তাই না? এখানে চায়নার মতো শক্তিধর দেশও এখানের মেম্বার না। সুতরাং এই বিমস্টেকে আপনার আমি মনে করি যে বিমস্টেকে এত গুরুত্ব দিয়ে বিমস্টেক বে অফ বেঙ্গলের উপকূলবর্তী দেশগুলো নিয়ে একটা এই টেকনিক্যাল এবং ইকোনমিক একটা সেক্টর। এখন কথা হলো যে ডক্টর ইউনূস সেখানে যে সমস্ত প্রসঙ্গগুলো তুলছে, বিশেষ করে গঙ্গার পানি চুক্তি নবায়নের কথা বলছে, তিস্তার কথা বলছে, সব কথাই বলছে, সীমান্তে হত্যার কথা বলছে। সবচেয়ে বড় কথা যে গণহত্যার আসামিকে এক্সট্রাডিট করা যাবে কিনা, ওইখান থেকে কি উত্তর আসলে তা তো আমি জানলাম না। সুতরাং এইগুলো কাইন্ড অফ জেস্চার ইউনূস দেখালো যে আমি ইন্ডিয়ার কাছে বললাম, কিন্তু এই যে বললো এটা কাইন্ড অফ জেস্চার, নাথিং মোর। কিন্তু এটা বললাম তো, এটা জেস্চার, এটাকে আর কি বলবো, এটা আর কিছু না। কিন্তু দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই পরিবর্তনটাকে যেহেতু ভারত ভালোভাবে নেয়নি, তারা ক্রমাগত আগ্রাসী মনোভাব আমাদের পর দেখাচ্ছে, এইটাকে আপনার কাউন্টার করবার জন্য আমি বললাম যে ডক্টর ইউনূস সরকার একটা কূটনৈতিক বার্তা দিয়েছিল, আগে বলছি আমি কথাটা। এবার তিনি বিমস্টেকের একটা সাইডলাইন বৈঠকে এই কথাগুলো তুললো, তার প্রত্যুত্তরে কি বলল সেটা কিন্তু বলা না। আপনি শুধু দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল যে যারা ফ্রম দি ডে ওয়ান, যখন থেকে এই 5ই আগস্টের পরের থেকে যখন এই প্রোপাগান্ডা শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে, যে এথনিক ক্লিনজিং হচ্ছে, রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে, পলিটিক্যাল ক্লিনজিং হচ্ছে, তখন আমরা প্রথম রাজনৈতিক দল যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। এবং আমরা আপনার এম্বাসি ঘেরাও, সীমান্তব্যাপী আমরা যে আপনার রোড ম্যাচ, তারপরে আবার আপনার তিস্তা পয়েন্টে আমাদের চেয়ারম্যান নিজে বক্তব্য দিয়েছে তিস্তার পানি চুক্তি। সুতরাং আপনি ডক্টর ইউনূস সরকার জেস্চার করলেন যে আমি ভারতের কাছে এই কথাগুলো বলেছি, তো ভারত প্রত্যুত্তরে কি বললো এইটা একটা বিষয়। এবং উনি কি এমন কোনো খেলা খেলছেন যে শেখ হাসিনা যে খেলাটা খেলতো, এক হাতে ভারত, এক হাতে চায়না, আর এক হাতে আপনার আমেরিকা, পরে তো কি পরিস্থিতি হয়েছে আপনি দেখেছেন। সুতরাং উনি যদি মনে করে যে আমি ভারতকেও খুশি রাখবো, চায়নাকেও খুশি রাখবো, ওদিক থেকে আমেরিকাও খুশি রাখবো, এটা কিন্তু আমার কাছে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বাস্তবতায় উনি এই কাজটি কি করছেন টু রিটেইন হিজ পাওয়ার ফর লঙ্গার পিরিয়ড, এটা একটা প্রশ্ন। আমি কিন্তু বলছি যে এটা আমার একটা কোশ্চেন, শেখ হাসিনা এটা করেছে। অনেক ধন্যবাদ। হয়তো সরকারের কেউ থাকলে সেই প্রশ্নের উত্তর দিতে পারতো। একদম ঘড়ির কাঁটা ধরে 1 মিনিট একটু উত্তর দিবেন। সেটি হচ্ছে যে যখন আমরা এই আলোচনা করছি তখন দেখছেন যে ভারতের যারা মুসলিম রয়েছেন, মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েছে। নিম্নকক্ষে তাদের ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, ইতিমধ্যে আইন পাশ করা হয়েছে। তো যেখানে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র বলা হচ্ছে, সেখানে ক্রমাগত এই যে একটি ধর্মের মানুষের উপর হস্তক্ষেপ, কিভাবে দেখছেন? এটি আবার ঢেউ এসে অন্য দেশে লাগবে না তো? একদমই 1 মিনিটের মধ্যে ছোট্ট করে বলবেন। দেখেন, বিজেপি মোদির হিন্দুত্ববাদী রাজনীতির মোদ্দা কথাটাই হচ্ছে
যে এখানে হিন্দু ছাড়া অন্য কেউ এই রাষ্ট্রের নাগরিক হইতে পারে না। এটাই হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতির মোদ্দা কথা। দ্বিতীয়ত হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির মৌলিক জায়গা হচ্ছে সে ইমাজিন করে তার এই হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের শত্রু কারা, জি, এবং তাদেরকে তারা বলছে তারা মুসলমান, তারা হচ্ছে অন্য দেশ থেকে আসছে, ভাড়াটিয়া, বিদেশি, পরবাসী, দখলদার, এই ধরনের শব্দ বলে। তৃতীয়ত হচ্ছে এই দেশটা 800 বছর শাসন করার কারণে হিন্দুত্ববাদীদের মধ্যে মুসলমানদের নিয়ে, মুসলমান শাসন ব্যবস্থা নিয়ে একটা প্রচণ্ড হীনমন্যতা কাজ করে। অতএব তার যা কিছু গৌরবের আছে বলে সে দাবি করে, যেগুলো আসলে নাই, তার প্রধানতম বাধা হচ্ছে মুসলমানদের 800-900 বছরের এই ভারত শাসন। অতএব এর প্রত্যেকটা জায়গায় আঘাত করা, তার 800-র মতো স্থাপনা মুসলমানদের সম্পর্কিত, এটা রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ধ্বংস করার যে হিন্দুত্ববাদী প্রজেক্ট, এটারই একটা মানে কন্টিনিউশন হচ্ছে আপনার এই ওয়াকফ বিল তৈরি করা, 3 তালাকের বিধান তৈরি করা, এরপরে হচ্ছে লাভ জিহাদের নামে যে প্রপাগান্ডা চলছে, জোর করে জয় শ্রীরাম বলানো, আপসে ঘর ফেরত, আর ঘর ফেরতে আসা মানে হিন্দু হয়ে যাওয়ার যে ক্যাম্পেইন চলছে, এগুলো টোটাল হিন্দুত্ববাদী রাজনীতির একটা কালেকটিভ ক্যাম্পেইন। ধন্যবাদ হেলাল ভাই। ঠিক এই বিষয়ে আপনার অবজারভেশন শুনতে চাই, খুব ছোট্ট করে একদমই। না, এটা তো ঠিক। ভারতে আপনার এথনিক, আপনার রিলিজিয়াস ক্লিনজিং এবং রিলিজিয়াস সাপ্রেশন চলছে। এটা আমার কাছে মনে হয় যে ভারতের মুসলমানরা আপনার ফিলিস্তিনে আপনার মুসলমানদের যে অবস্থা ইসরায়েলি আগ্রাসনের মুখে, ঠিক একইভাবে এরকম না হলেও ভারতের মুসলমানদের উপর যে সাপ্রেশন করছে, বিশেষ করে এই মোদী সরকার, এর আগেও কিন্তু বিজেপি সরকার ছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, কংগ্রেস সরকারও দীর্ঘদিন ছিল, কিন্তু পার্টিকুলারলি এই মোদী সরকার, উনি যেটা বললেন যে হিন্দুত্ববাদ যে ফিলোসফিটা নিয়ে আপনার মুসলিম জনগোষ্ঠীর উপরে সাপ্রেশন করছে, এর ঢেউ বাংলাদেশে পড়বে না। কারণ 2002 সালে আপনি জানেন যে যখন গুজরাট কিলিং হলো, তখন কিন্তু অনেকে ধারণা করেছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন সেই সরকার এটা এমনভাবে ট্যাকেল করেছিল যে ওই ঢেউ কিন্তু বাংলাদেশে এসে পড়তে পারেনি। ইভেন 94 সালে যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়, তখনও কিন্তু বিএনপি ক্ষমতায়। মানে বাংলাদেশের মুসলমানরা কষ্ট পেলেও তারা আমরা কষ্ট পাবো, ইসরায়েলের বিষয়ে আমরা, ফিলিস্তিনের বিষয়ে আমরা কষ্ট পাই, ঠিক ভারতের মুসলমানদের ব্যাপারেও কষ্ট পাই। ইভেন বাংলাদেশেও যদি কোনো মুসলমান আপনার অন্যায়ভাবে লাঞ্ছিত, মুসলিম জনগোষ্ঠী না, কোনো জনগণই অন্যায়ভাবে শোষিত হলে, লাঞ্ছিত হলে আমরা তার জন্য দুঃখ বোধ করি। অনেক অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করছি একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমূলক দেশ, যে দেশ গড়তে হবে সবাই মিলে, সেখানে মত এবং পথ আলাদা করে থাকবে না, দেশের প্রশ্নে সবাই এক থাকবে, সবার আগে দেশ, এই স্লোগান নিয়ে সবাই এগিয়ে যাব। এই হোক আমাদের প্রত্যাশা এবং প্রার্থনা। আল্লাহ হাফেজ।